স্বাগত। আজ আমার অতিথি খুবই বিশেষ। অনেক সময় অনেক বড় ব্যানার থেকে বা বড় কোয়ার্টিস থেকে বেরিয়ে আসার পর নিজের এককভাবে পরিচয় পেতে বেশ স্ট্রাগল পোহাতে হয়। সেই জায়গাটা উত্তরণটাও অনেক কঠিন। সেই কাজটি করে ফেলেছেন এবং খুব নিজেকে প্রমাণ করেছেন। তার নাম চিত্রনায়িকা বুবলি। বুবলি, আমার নাম তানভীর তারেক। কেমন আছেন? ছবির যে ক্যাম্পেইন, ছবি তো করা পর্যন্ত একটা পরিশ্রম, ডাবিং গেল, এরপরে ক্যাম্পেইনে যে দৌড়াদৌড়ি, এইটা কেমন লাগে বেসিক্যালি না ফিলিংটা? এটা বেসিক্যালি ভাই যেটা হয় যে আসলে প্রমোশনটা মুভির এটাও তো একটা পার্ট আমাদের সিনেমার, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। যেহেতু আমাদের সিনেমাটা আসলে দর্শকদের কাছাকাছি পৌঁছাতে চাই, আমরা চাই যে তারা জানুক সিনেমাটা নিয়ে, বা যে কোনো সিনেমাই হোক, যখনই যে সিনেমাটা আসছে। সো সেখান থেকে কিছুটা প্রেশার যায়, সেটা যেহেতু কিছু স্পেশাল প্ল্যানিং থাকে প্রমোশনাল, তো সেগুলো অ্যাটেন্ড করা, দেন হচ্ছে অডিয়েন্সের কাছাকাছি যাওয়া, তাদেরকে জানানো যে এরকম সিনেমা আসছে, আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন। সো এটা একটা দায়িত্ব, যেমন তেমনি আবার আমাদের আর্টিস্টদের জন্য যখন একটু শুটিংও থাকে পাশাপাশি, তখন কিছুটা আবার প্রেশারও হয়ে যায়। যখন আপনি সাকিব ছবি একের পর এক হিট দিচ্ছিলেন, সেই সময়কার প্রমোশন প্ল্যান, সেই সময়কার ঝক্কিটা কি হালকা ছিল? এখন কি অনেক প্রেশার নিতে হয় যে পুরো ছবিটা বুবলিকে কেন্দ্র করে, সুতরাং তাকে দৌড়াতে হচ্ছে, তাকে ফোকাস করে? এই বিষয়টা, এই দুইটা পর্যায়ে কেমন লাগছে? হ্যাঁ, ডেফিনেটলি ভাইয়া। আমি যখন একটা ব্যানারে কাজ করেছি দীর্ঘ অলমোস্ট 5 বছর, যখন শাকিব খানের সাথে আমার কাজ হয়েছে, ডেফিনেটলি উনি আমাদের দেশের অনেক বড় একজন অভিনেতা, আনডাউটেডলি। তো সেখানে তো তাদের মতো করে একটা টিমের একটা প্ল্যানিং থাকে, একটা প্রমোশনাল প্ল্যান থাকে, টিম থেকে যেটাই করবে তারা সেখানে সবাই মিলে একটা ডিসিশন নিচ্ছে। তো সেভাবেই তখন ওটা ফলো করা হতো। যে আমি যদি আমার 2016 থেকে বলি, যখন টানা একের পর এক আমরা একসাথে কাজ করেছি শাকিব বুবলি জুটি হয়ে, তখন প্রমোশনাল আমরা কিন্তু অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, এবং সেটা টিম থেকেই প্ল্যান করা হয়েছে, বা শাকিব খান নিজেও চেষ্টা করেছে যে বেশ কিছু প্রমোশনাল মুভ করতে। তো সেটা যেমন ছিল, আবার আপনি সব জায়গায় যেতেন, যা হয়তো লাগতো না, তুলনামূলক প্রেশারটা হয়তো কম থাকতো। হ্যাঁ, ডেফিনেটলি, এটা একদম অনেস্ট ওপিনিয়ন। আর সেখানে ওনার তো একটা আলাদা একটা দর্শক আছে, তো সেখান থেকে চাপটা হয়তো বা এরকম ফিল না করলেও কিছুটা থাকতো যে বুবলিকে তো আলাদা করে দর্শক আবার দেখছে, নায়িকা বা হিরোইনকে তো আসলে শাকিব খানকে যখন দেখছে তার পাশাপাশি দেখছে নায়িকা কি আছে, তো সেটাও একটা প্রেশার। শাকিব খানের নায়িকা বুবলি, শাকিব খানের নায়িকা বুবলির ছবি আসছে, আর এখন যেটা হচ্ছে বুবলির নায়ক রোশান, বুবলির নায়ক আব্দুল আজাদ, বুবলির নায়ক শরীফুল রাজ, এই বিষয়টা কেমন অনুভব করেন বা উপভোগ করেন? খুবই ভালো লাগে, কারণ আমাদের শিল্পীদের জায়গা থেকে আমার কাছে মনে হয় কি তানভীর ভাই, যে আমরা যারা কাজ করছি, আমরা তো একটা জনরাতে, একটা মুভিতে আসলে একরকম স্টাইলে কাজ করতে চাই না। শিল্পীরা তারা হচ্ছে যে সবখানে, সব জায়গায় সব চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকে। তো সেক্ষেত্রে যখন মনে হয় যে ভিন্ন ভিন্ন গল্পে নিজেকে প্রেজেন্ট করছি, সেটাও যেমন একটা বিষয়, তেমনি যখন এই কোঅ্যাক্টরদের সাথে কাজ করছি, সেটা আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এবং দর্শকদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা, যখন শুনছি যে বুবলির সিনেমা আসছে বা বুবলির এই সিনেমাগুলো এখানে হয়তো প্রশংসিত হচ্ছে, দর্শক দেখছে, সেটা ভীষণই ভালো লাগা কাজ করে। কারণ দিন শেষে তো আমরা এই অ্যাপ্রিসিয়েশনটাই চাই। তো জনরার কথা সুন্দর করে বললেন। জনরার কথা যেহেতু আসছে, আমি একটু জানতে চাই যে ধরেন ফ্যান্টাসি মুভি থেকে ফুল লেন্থ কমার্শিয়াল মুভির নায়িকা আপনি, সেই ক্ষেত্রে অনেকে ভেবেই নেয়, খুব ব্র্যাকেটবন্দি করে ফেলে যে খুব বেশি অভিনয়ের জায়গাটা এইসব নায়িকারা পারে না। তো সেই জায়গাটা আমি যেটা ভূমিকায় বললাম, আপনি প্রমাণ করেছেন প্রহেলিকা বা এখনকার সামনে যেগুলো আসছে। তো এই বৈতরণী কি আপনার কাছে মনে হয়েছে কেউ ইনসিকিউর ফিল করেছে আপনার প্রথম দিকে, যখন আপনি এসে শৌকত নাসিরের 2-3টা ছবি করলেন, তখন মনে হলো আচ্ছা বুবলিকে কি মানাবে, বুবলি কি এই টাইপের ছবি করবে নাকি? আপনার কাছে এগুলো নিশ্চয়ই সারফেস সাউন্ডে এসছে, আপনি কিভাবে তৈরি হয়েছিলেন? আমার কাছে প্রথমে আমি যখন বসগিরি করেছি, পাসওয়ার্ড করেছি, বা এই ধরনের ফুল কমার্শিয়াল, কারণ কমার্সটা তো আসলে সব মুভিতেই থাকে, বাট নাচে গানে ভরপুর মাসালা ফিল্ম যেগুলো, সেই ফিল্মগুলোতে ভাই যখন আমি কাজ করেছি বা করছি এখনও, এটা হচ্ছে আলাদা একটা জনরা বা আলাদা একটা স্টাইল, যেখানে আমাকে খুব গ্ল্যামারাসভাবে শুধু হিরোইন ম্যাটেরিয়ালটাই দেখা যাচ্ছে। এবং এটা খুব একটা অনেস্ট জায়গা থেকে আমি বলবো যে
ডেফিনেটলি ওখানে হয়তো বা চ্যালেঞ্জ নেওয়ার সুযোগটা কম থাকে। সেক্ষেত্রে সেটা যদি আমরা তামিল ফিল্ম দেখি, সেটা যদি আমরা বলিউডের এই ধরনের ফিল্মগুলো দেখি, যে নায়িকাদের হয়তো বা তাদের ওখানে ওইটাই হচ্ছে, মানে তাদের ওটুকুই হয়তো কাজ, যে ডল ম্যাটেরিয়াল হয়তো বা তাদেরকে ওভাবেই মাথায় রেখে স্ক্রিপ্টটা রেডি করা হয়। তো সেটা যেমন একটা বিষয়, তেমনি যখন আমি তালাশ করলাম, যখন আমি টান করলাম, যখন আমি এই যে দেয়ালের দেশ, যখন আমি আমার সামনে আরও বেশ কিছু কাজ আছে ভাইয়া, এবং যখন আমি লোকালও করেছি, তখন একদম গ্ল্যামারটাকে ভেঙে এবং আমার নিজেকে আমি চেয়েছি যে আসলে একজন অভিনেত্রী হিসেবে, কারণ আমরা কিন্তু যখন সুচিত্রা সেন ম্যামদেরকে দেখেছি, যখন আমরা শাবানা ম্যামদেরকে দেখেছি, তখন কিন্তু ওনারা নায়িকা পাশাপাশি অভিনেত্রী, মানে হিরোইন মানেই তো হচ্ছে নায়িকা এবং অভিনেত্রী। এবং শ্রীদেবীকেও যখন আমরা দেখেছি, অনেকের থাকে না, মানে এক্স্যাক্টলি ভাইয়া, তো রাইট। তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমাকে যেন কেউ একঘেয়েমি একইভাবে না দেখতে থাকে, যে আচ্ছা উনি মানেই হয়তো 2-3টা গান থাকবে শুধু, বা একটা 2-3টা সিকোয়েন্স থাকবে হিরোর সাথে, বা শুধুমাত্র একটা রোম্যান্টিক হিরোইন বুবলি, একটা ওকে দেখলেই একটা রোম্যান্টিক নায়িকা, মানে কোনো একটা আমি স্পেসিফিক ট্যাগলাইন চাইনি বা চাই না, কখনোই না। আমি চাই যে বুবলি মানেই যেন ভার্সেটাইল একজন অভিনেত্রী, মানে এই কথাটা যেন কেউ না কেউ অ্যাটলিস্ট ফিল করে, আমার দর্শকদের জায়গা থেকে হোক, বা আমার যারা রেসপেক্টেড ডিরেক্টর প্রডিউসার আছেন, বা আমার যারা কোঅ্যাক্টর আছেন, যে বুবলিকে দিয়ে সব ধরনের ক্যারেক্টার পসিবল। সেটা যদি হয় যে একজন একটা কোনো একটা ডাউন মেকআপে কোনো একটা কালো করে করা হচ্ছে নায়িকাকে, তাকে গ্ল্যামারাস লাগছে কিনা ডাজন্ট ম্যাটার, বাট সেই ক্যারেক্টারটা, সেটা যদি হয় সাপোজ দেয়ালের দেশে নহর, সেটা যদি হয় টানের অবনী, সেটা যদি ওখানে কিন্তু আমি টানে একদম শুধুমাত্র হিজাব পরে আমি কাজ করেছি। সো এই যে ভিন্ন ভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করা ভাইয়া, আমার কাছে মনে হয়েছে আসলে একদম ফুল গ্ল্যামারাস সেই হিরোইনকেও যেমন আমাকে দেখছে মানুষ, তেমনি যেন পাশাপাশি পাশের বাড়ির মেয়েটাও যেন ফিল করে। তাহলে একটু বলেন যে ধরেন আপনি সাকিবের কাছ থেকে বের হয়ে আসলেন, ছবির নতুন ছবি আসছে, তখন তো অনেক ইন্ডাস্ট্রি অনেকে জানে না যে বুবলি আসলে এই কাজ করবে কিনা, শৌকত নাসিরও জানে না, কিংবা মিশুকও জানে না, বা যারা কাজ করেছে। এই নকিং, এই ব্রিজটা কিভাবে আপনি তৈরি করলেন? এটা আমার তৈরি হয়েছে ভাইয়া প্রথম, যখন আমার প্রথম সিনেমা তো ছিল সাকিব বুবলি জুটির বাইরে হচ্ছে ক্যাসিনো, যেটা শৌকত নাসির ভাই দিয়ে খুব চমক দেখালো প্রথমে, একদমই, যেখানে আমার কোঅ্যাক্টর ছিলেন নীরব ভাই। তো যখন এই টিমটা, তখন তো আমরা যেহেতু একটা জুটি নিয়ে কাজ করছি একই সাথে, তো সেটা নিয়েও তখন কথা হয়েছে। শাকিব খানও তখন জানেন যে আমি প্রথম তার বাইরে কাজ করতে যাচ্ছি, এবং ক্যাসিনো সিনেমাতে, এবং সৈকত ভাই তখন ডিরেক্টর। সো ওইটা ক্যাসিনো তো একটা ফুল কমার্শিয়াল ফিল্ম ছিল, একদম মাসালা, কিন্তু এরকম নন গ্ল্যামারাস আমার প্রথম যে কাজটা করা হয়েছে সেটাই ছিল আসলে ইনিশিয়ালি ছিল হচ্ছে টান, এবং টান সিনেমাটার সময় একদম পাশাপাশি সময় আমার কাজ হয়েছে তালাশ, মানে দুটো কাজ একদম একসাথে এসেছে। এবং আমার কিন্তু প্রথমে কিন্তু যখন রিলিজ হয়েছিল টান, রিলিজ হয়েছে আগে টান, কিন্তু অ্যাট আ টাইম আমার সাথে যখন শৌকত নাসির ভাই যোগাযোগ করেছে, জাস্ট তার কিছুদিন পরেই রাফি ভাই যোগাযোগ করেছে। কেউ কিন্তু কারো কাজ সম্পর্কে ওভাবে জানতেন না, কারণ তখন তো রিলিজ হয়নি। তো এটা খুব কোইন্সিডেন্স ছিল যে শৌকত ভাই প্রথমে যখন আমার তালাশের গল্পটা আমাকে পাঠালেন, তখন তো খুব লকডাউনের অবস্থা যাচ্ছিল, তো আমাকে যখন হোয়াটসঅ্যাপে পাঠালেন, তো বললেন যে আপু আমরা এইভাবে একটা প্ল্যান করছি, সো গল্পটা এভাবে যাবে, এবং আমরা আপনাকে কখনো আপু এভাবে দেখিনি। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আসলে আপনার মধ্যে, উনি আমার কোনো একটা কাজ দেখে, সেটা মনের মতো মানুষ পাইলাম না হোক, মানে আমাদের জাকির হোসেন রাজু স্যারের, বা কোনো একটা কাজ দেখে ওনার কাছে সেই ফিলটা হয়েছে যে হয়তো আমাকে দিয়ে পসিবল, বা আমি সেই চ্যালেঞ্জটা নিতে পারবো। জাস্ট কিছুদিন পরে আবার রাফি ভাই আমাকে না একদমই না ভাইয়া। সো কারণ আমার কাছে মনে হয় যে আসলে ডিরেক্টরদের তো একটা আলাদা চোখ থাকে, মানে যেটা রিউমার বা আমাদের ইন্ডাস্ট্রিতে বলে যে ডোর টু ডোর ফোন বুক রেখে অনেককে 8-10 জনকে আপনি ফোন করেছেন যে আমি এই টাইপের কাজ করতে চাই। একদমই না ভাইয়া। সো আমি সেদিক থেকে খুবই ভাগ্যবতী যে আমাকে যখন সৈকত ভাই নক দিলেন, এবং তার কিছুদিন পরেই রাফি ভাই তখন নক দিচ্ছিলেন, টেক্সট করছিলেন যে এরকম আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চাই। তো তখন আমি আবার আমেরিকাতে ছিলাম, আমার ওই যে একটা ঢালিউড অ্যাওয়ার্ড শোতে ফিল্মের। তো তখন আমাকে রাফি ভাই যখন টেক্সট করলেন, দেন তখনও তো আমাদের তালাশি শুটিং শুরু হয়নি।
তো জাস্ট আমি বাংলাদেশে এসে ভাই ব্যাক টু ব্যাক দুটো কাজই আমার করা হলো, এবং এরপরে তো জেনেই গেল যে বুবলি এইভাবে আসছে। তো শোনা কথা, তারপরেও বলি যে শাকিব খানের সাথে নায়িকা যে পেমেন্ট রেশিও, সেটার আন্ডার ডেলে আপনি কাজ করছেন অনেক, কারণ বাজেট কম, আবার কেউ কেউ বলছে আরও চড়া মূল্যে বুবলি তার নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছে। আমরা ইনভেস্টের লোক না, ট্যাক্সের লোক না, তারপর জানতে চাই কোনো রেশিও শুনতে চাচ্ছি না, কিন্তু এই রিমার্কটা কতখানি সত্যি কতখানি মিথ্যা? এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাইয়া, কারণ অনেক সময় তো আমাদের অনেক কিছু আসলে ক্লিয়ার করা হয় না, কথা বলা হয় না, ক্লিয়ার করাতে চাই। অনেক প্রশ্ন কমেন্ট পাই, ইনবক্স আসে। থ্যাংক ইউ ফর দ্যাট। যেটা হয়েছে যে আমি যখন শাকিব খানের সাথেও জুটি বেঁধে কাজ করেছি, তখন অনেকে বলতেন যে হয়তো বা এত বড় একজন হিরো, সেখানে যেহেতু বুবলি নায়িকা হিসেবে কাজ করছে, এবং তখন তো আমি একদম নিউ কামার ছিলাম, তো মেবি ওর রিমিউনারেশনটা হয়তো বা একটু সে কনসিডার করবে, মানে যেটা আমার বেসিক্যালি হওয়া উচিত। তো আমি প্রথম সিনেমাতে ভাইয়া নবাগত হিসেবে তো আমি ডেফিনেটলি সেখানেও আমার খুব স্মার্ট একটা রিমিউনারেশন ছিল, তো খুবই স্মার্ট একটা রিমিউনারেশন ছিল, কারণ আমি নামমাত্র শুধুমাত্র কাজ করিনি, তো সেটা একদমই করা হয়নি, হয়তো বা আমি সেটা মেনশন করছি না। কিন্তু তারপরে প্রথম একটা দুটার সিনেমার পরে আমার একদমই ফুল কমার্শিয়াল যখন হিরোইনরা যেভাবে কাজ করেন ইন্ডিভিজুয়ালি, যারা আসলে হয়তো বা আমাদের এখানে যেটা স্মার্টেস্ট একটা রিমিউনারেশন, সেটা নিয়ে আমি কাজ করেছি শাকিব খানের সাথেও, এক্স্যাক্টলি। এবং ওনার বাইরে আমি যে কাজগুলো করছি সেখানেও একদম আমার কাছে মনে হয় যে আসলে অনেকে তো বলে যে আমি নাকি হাইয়েস্ট রিমিউনারেশন নিচ্ছি, তবে এটা হচ্ছে কি ভাইয়া, এটা আমাদের সম্মানিটা তো আসলে আমাদের জায়গা থেকে যারা ডিরেক্টর প্রডিউসাররা আমাদের উপর লগ্নি করছেন, তারা আসলে সেই সম্মানটাই দিচ্ছেন যে হয়তো বা আমি ডিজার্ভ করি সেটা খুবই যে আমি আকাশচুম্বী কোনো কিছু যে বসছি সেটা না, সেটা একদমই খুব যেটা আসলে আপনি ইন্ডাস্ট্রি বুঝেই সেটা করা হচ্ছে। অবশ্যই থ্যাংক ইউ। আরেকটা বিষয় হচ্ছে প্রমোশনের বিষয়টা আসলে, যেহেতু আপনি একটি প্রমোশনাল খুব ভাইরাল হয়েছিল, কোন একটা সেটে মারামারি হট্টগোল, এটা নাটক ড্রামা হয়েছিল, সেটা নিয়ে অনেক কথা বলেছি আমরা, অনেক পাবলিক ডোমেনে। সেটা কি কোনোভাবে আপনার মনে হয়েছে যে না, ওই সময় এই ডিসিশনটা আমার দরকার ছিল না? আমি একটু আগে যেটা বললাম, আসলে আমাদের মুভির প্রমোশনটা তো অনেক সময় টিমের উপরও ডিপেন্ড করে, তো সেক্ষেত্রে প্রডিউসার থাকে, ডিরেক্টর থাকে, তো সেখানে আসলে আমরা একটা বেসিক্যালি প্রোগ্রাম করতে গিয়েছিলাম একটা চ্যানেলের, তো অল অফ আ সাডেন হয়তো বা তাদের প্রমোশনাল টিম থেকে মনে হয়েছে, প্রথমে না আমি নিজেও, আমরা যারা টিম মেম্বাররা ছিলাম, যখন শ্যুটটা হচ্ছিল, আমরা তো প্রোগ্রাম শ্যুটই করছি, তো যখন ওই সিচুয়েশনটা হয়েছে আসলে ওটা খুব একদমই যে টার্গেট করে প্রমোশনাল করা হয়েছে ভাই, ওরকমও ছিল না। মানে তারা হয়তো আছে না যে অনেক সময় হয়তো আমরা একটা টপিক বললাম বা একটা কোনো কিছু একটা অ্যাক্ট করলো, রিঅ্যাক্ট করলো, ফুল অ্যাক্টিং না, না, মানে কারণ ওই যে একটা অল অফ আ সাডেন হয় কি, মোমেন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে, মানে ওটা কিন্তু কোনো প্ল্যান করে ছিল না। আমরা প্রোগ্রামটা শেষ করে, যেটা আমাদের টিভি প্রোগ্রাম ছিল, সেটা শেষ করে ওরা একটা ডায়লগ বললো, আরেকজন একটা কথা বলে ধাপ ধুপ মানে কি জানি হলো, দেন এটা যারা আবার ফোনে কেউ শুট করে এটা তখন লিক করলো, কিন্তু আদৌ ব্যাপারটা প্রমোশনাল যেহেতু ছিল সেটা অন্যভাবে আসতো, কিন্তু তার আগেই সেটা লিক হয়ে গেল, এবং আমরাও হঠাৎ করে দেখে মানে দেখলাম যে নির্মাতার প্রথম চলচ্চিত্র আপনারা কিভাবে বিশ্বাস করেন স্ক্রিপ্টটাকে? অনেকে তো অনেক রকম গলাবাজি করে, আমি এই বানায় ফেলবো, এই বিশ্বাসটা আপনারা কি মানে মানুষ করতে পারেন, চোখে মুখে দেখতে পারেন যে ও কি? আমার এই বিশ্বাসটা প্রথমে ছিল না। আমি যখন একদম যদি অনেস্টলি বলি, আমি যখন দেয়ালের দেশ মুভিটার সাথে ইনভলভ হবার আগেই, যখন মিশুক ভাই, আমাদের যিনি ডিরেক্টর মিশুক মনি, উনি যখন আমাকে টেক্সট করেছিলেন যে ওনার পরিচয় দিয়ে এবং নাম দিয়ে, এবং বলছিলেন যে উনি একটা ফিল্ম মেক করতে চাই, এরকম তো আমরা অনেক সময় টেক্সট পাই, হয়তো স্ক্রিপ্ট পাঠাচ্ছে, কথা বলছে, ফোন দিচ্ছে, অনেকে আবার রেফারেন্স নিয়ে, যারা একটু আননোন তারা হয়তো রেফারেন্সটা বলে যে আচ্ছা আমরা পরিচিত কাউকে দিয়ে হয়তো ফোন করাচ্ছে। তো যখন মিশুক ভাই কথা বললেন, যোগাযোগ করলেন, তো তখন আমি একটু দেখেছি যে আসলে আমরা যেমন একটা বিষয় হয় যেটা ভাই, আমি ব্যক্তিগতভাবে যেমন সিনিয়র ডিরেক্টরদের সাথে কাজ করতে পছন্দ করি, এবং অ্যাট দ্য সেম টাইম যারা এখন তরুণ নির্মাতা, তারা তো সময়টাকে মাথায় রেখে কাজ করে, সো সেখানেও আমার খুব মানে আমি স্বাচ্ছন্দ্য ফিল করি, যে যেহেতু তারা ওয়ার্ল্ড ওয়াইড কি হচ্ছে তারা অনেক জানে। তো যখন মিশুক ভাই আমাকে জানালেন যে উনি ওনার ব্যাকগ্রাউন্ডটা জানালেন যে উনি ফিল্মের উপর পড়াশোনা করেছে, এরকম একটা প্ল্যানিং, তো তখন
আই ওয়াজ ওকে, যে ওকে ফাইন, কেউ একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, যে ঠিক আছে জানলাম। তারপর তখন কথা বলার কয়েকবার উনি নক দেওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে ভাই, আমাকে যে স্ক্রিপ্টটা পাঠান, কারণ একটা ডিজাইন, একটা প্রজেক্ট প্ল্যানিং দেখলে বা শুনলে বা পড়লেও তো বোঝা যায় যে কী হতে পারে। তো তখন যখন আমাকে পাঠালেন উনি সিনোপসিস এবং টোটাল স্ক্রিপ্ট পাঠানোর পরে আমি স্ক্রিপ্টটা পড়ে আমার কাছে মনে হলো যে আসলে প্রথমত আমার কোনো সিনেমা চুজ করার আগে যেটা কাজ হয় যে আমি ভাবি যে এখানে ডিরেক্টর কে থাকছে এবং গল্পটা কেমন হবে। কারণ একজন ভালো নির্মাতা একটা নর্মাল গল্পকেও নাইসলি প্রেজেন্ট করতে পারে। ওর কোনো রেফারেন্স দেখতে চেয়েছেন? না, আমি জাস্ট আগে প্রথমে স্ক্রিপ্টটা চেয়েছি ভাইয়া। স্ক্রিপ্টটা যখন আমাকে পাঠালেন, তো আমাদের যেটা হয় ইউজুয়ালি একটু শুটিংয়ের প্রেশার থাকে, আমরা হয়তো স্ক্রিপ্টটা, আমি ভাইয়া ব্যক্তিগতভাবে একটু কাম অ্যান্ড কোয়াইটভাবে পড়তে চাই, মানে শুটিংয়ে আছি পড়ে ফেললাম সেটা আমি পারি না। তো আমার কাছে মনে হচ্ছে একটু ফ্রি টাইম বের করে আমি স্ক্রিপ্টটা পড়বো, তো আমি রেখে দিই। তো জাস্ট কয়েকদিন পরে মিশুক ভাই আবার নক করে যে আচ্ছা আপু পড়েছেন কিনা বা এরকম। তো আমি বললাম যে ভাই আমি জানাচ্ছি। তো দেন আমি একটা ফ্রি টাইম বের করে আমি যখন স্ক্রিপ্টটা দেখলাম বা পড়লাম, তখন আমার কাছে মনে হলো যে আসলে আমার জায়গা থেকে মানে বুবলির এখানে কাজটা কি হবে, বা চরিত্রের গুরুত্বটা আর কি, বা চরিত্রের গুরুত্বটা বা আমার পারফরমেন্সের জায়গা থেকে আমি কতটুকু চ্যালেঞ্জ নিতে পারবো, সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে ভীষণ ভালো। গল্পটা যেভাবে এগোচ্ছে, তার যে ডিজাইন, তার যে প্যাটার্ন, সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে আসলে সেখানে হয়তো বা আমি বিলিভ করতে পারি, যেহেতু সে এভাবে ভাবছে। তো স্ক্রিপ্টটা দেখে ওনার সাথে তো এর মধ্যে কমিউনিকেশন চলছিল। তো পরে আমাকে বললো যে আপু উনি কিছু রেফারেন্স বলছিল। ডেফিনেটলি অনেক সময় অনেক রেফারেন্স থাকে ভাইয়া, অনেক মুভিজ, অনেক বুকস যেগুলো হয় যে অনেক বইয়ের বা অনেক কিছু। তবে আমার কাছে মনে হয় যে আমি কমপ্লিটলি ডিরেক্টর আর্টিস্ট হতে চাই। একজন ডিরেক্টর আমাকে যে স্ক্রিপ্টে আমাকে যে চরিত্রটা উনি দিচ্ছে, সেখানে ডেফিনেটলি উনি ওভাবেই দেখছে। তো উনি কিভাবে দেখছে, তো সেটা যখন আমি কথা বললাম, আমরা টিম ওয়াইজ বসলাম, কথা বলে দেন আলটিমেটলি কাজ শুরু হবার আগে ওনার সাথে অনেক কিছু মতবিরোধ হচ্ছিল আর কি। যেহেতু আমি প্রথমত বলছিলাম যে হ্যাঁ আমি চিত্রনাট্য নিয়ে আপনারা বসলেন, চিত্রনাট্য নিয়ে আমরা বসলাম এবং কিভাবে প্ল্যানিং, যেহেতু উনি এখানে দুটো সময়কে দেখাতে চেয়েছে, সেখানে আমার একটা ট্রান্সফরমেশন আছে কয়েক বছর আগে কয়েক বছর পরে, সেটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন, মেন্টাল এবং ওভারঅল। আমার কাছে মনে হলো যে আসলে আমাদেরও কিছু ছোট ছোট কাজ করতে করতে যেটা হয় ভাইয়া, বা ছোট বড় আমরা অনেক কাজের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই, কিছু অভিজ্ঞতা তখন আমরাও টিমের সাথে শেয়ার করি। আপনি খুবই ইমোশনাল, আপনি খুব এক্সপ্রেস করেন যে কোনোভাবে, এবং এটার বিপরীতে অনেকে সমালোচনা করে যে সব এক্সপ্রেশন কেন আপনার পাবলিক ডোমেনে দিতে হবে, কিন্তু হয়তো আপনি না দিয়েও পারেন না। তো এগুলো কি মনে হয় যে কোনো খুবই সাময়িক পোস্ট হওয়া দরকার ছিল? ফেসবুক পোস্ট নিয়ে আমি আলোচনা করছি, গত 2 বছর বা 2.5 বছর ধরে যদি আমি ফেসবুক পোস্ট, পাবলিক পোস্ট যদি আপনাকে সমালোচনা মানে পর্যালোচনা করা হয়, তাহলে ভেবে নেওয়া হবে যে খুবই প্রতিক্রিয়াশীল একজন নারী, আপনি খুব প্রতিক্রিয়া দেখান, ছটপট, এটা আমার অ্যান্সার দিতে হবে, নাহলে আমার ঘুম হচ্ছে না। এটা কেন করেন? এটা দারুণ একটা টপিকে এসেছেন ভাইয়া। আমি বলবো যে প্রতিক্রিয়া, এক্স্যাক্টলি আমি অলওয়েজ হয়তো রিয়্যাক্ট করি, আমার প্রতিক্রিয়াটাই আসে। কখনো ক্রিয়াটা কখনো ক্রিয়াটা আমার দ্বারা আসে না, হয়তো প্রতিক্রিয়া আসে। কখনো একটা আমার দ্বারা আসে না, হয়তো রিয়্যাক্টটা আসে একদমই যখন লাস্ট মোমেন্টে। বাট তার আগে মানুষ কি করছে, যারা অপোজিটে থাকে তারা হয়তো বা আমাকে প্রভোক করছে, হয়তো বা তারা কোনো একটা উস্কানিমূলক কোনো কিছু দিয়েই যাচ্ছে বা বলেই যাচ্ছে, সেটা কোনো প্রোগ্রামে হোক বা সেটা কোনো ফেসবুক স্ট্যাটাসে হোক, সেটা কাউকে দ্বারা হোক। এই যে ক্রিয়া বা অ্যাক্টগুলো করানো, সেক্ষেত্রে আমিও তো একজন হিউম্যান বিং, আমিও তো একজন রক্ত মাংসের মানুষ। আমরা বরাবরই বলি তানভীর ভাই যে হয়তো বা কিছু জিনিস আমরা অ্যাভয়েড করতে পারি, কিছু জিনিস এড়িয়ে চলতে পারি। তো সেই এড়ানোটা যখন আমি অনেকবার এড়িয়ে গেলাম, কিন্তু এটা যখন কেউ টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছে, যে আমরা যে কেউ বুবলিকে নিয়ে হয়তো যে কোনো একটা কমেন্ট করতে পারি, ও এটা নিয়ে কোনো রিয়্যাক্ট করবে না, বা ওকে নিয়ে যে কোনো কমেন্ট করে ফেলা যায়, বা ওকে নিয়ে আমরা যে কোনো কিছু বলে ফেলতে পারি, একটা স্ট্যাটাস দিয়ে ফেলতে পারি, সেক্ষেত্রে ও তো অ্যাভয়েড করে সবসময়। সো ওকে আমরা ওই তুরুপের টাসটা বানাতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে আমি যখন এটা আপনি সাইলেন্ট ছিলেন বলতে যাচ্ছেন? একদমই ভাইয়া, আপনি এই জন্য আমি বলবো যে আমাদের আর্কাইভগুলো যদি আমরা দেখি কখনো, বা আমরা যদি সামনে আনি, বা যদি এটা কখনো পসিবল হয়,
তো বরাবরই আমি দেখি যে যখন কেউ আমাকে নিয়ে কোনো প্রকার কোনো একটা অন্যরকম ইঙ্গিতপূর্ণ বাজেভাবে, যেটার মিনিংটা খুব অন্যরকম দাঁড়ায়, সেটা সোশ্যালি হয়তো ডিফারেন্ট বা একটা খারাপ মিনিং যাচ্ছে দর্শকদের কাছে, তখনই কিন্তু আমি হয়তো সেটার একটা প্রতিক্রিয়া জানাচ্ছি যে আসলে ব্যাপারটা সেটা না, এবং একজন মানুষ হিসেবে, একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে সেটা আমার দায়িত্ব যে আমার নিজেকে ক্লিয়ার রাখা। কিন্তু কখনোই প্রথমত আমার দ্বারা সেই ইনিশিয়েটিভটা আসে না। আমি নেভার এভার, তানভীর ভাই, আমি আজকে আপনার প্রোগ্রামেই বলছি, কখনো আমি কোনোদিনও কাউকে ডিসরেসপেক্ট করিনি, কেউ বলতে পারবে না, কোনোদিনও না ভাইয়া। হয়তোবা কেউ যখন আমাকে বারবার যদি কেউ আক্রমণ করে থাকে কোনো বাজেভাবে, তখন হয়তোবা আমি সেটার অ্যান্সার দিয়েছি। যখন দেখছি যে তাকে বারবার ভদ্র ভাষায় কথা বলেও হয়তো হচ্ছে না, তখন হয়তোবা আমার রিয়াকশনটা তাদের কাছে অন্যরকম লাগতে পারে। কিন্তু তার আগে আমি বুবলি অলওয়েজ হয়তো কাজে ফোকাস থাকি। আমাকে কেউ, আপনারা ভাই, আপনি আজকে এতদিন পরে আমি আপনার প্রোগ্রামে এসেছি, সো আমাকে কখনো প্রমোশনাল শ্যুটগুলো ছাড়া আমি কখনো হয়তো বা টেলিভিশন প্রোগ্রামেও খুব একটা নিয়মিত না, সেটা আমি ইচ্ছা করে করি না ভাই। আমি এমনই মানুষটা, হয়তো আমি জাস্ট কাজটাকে ফোকাস করি যে আমি প্রফেশনালি যে কাজটা করছি এবং আমার পরিবারটা। সো এর বাইরে কোনো আড্ডা দেয়া বা কোনো একটা যে কোনো কিছুতে হয়তো মিডিয়া ফেস সেভাবে না ভাইয়া, একদমই না। আপনাকে বারবার ওই একই কাশুন্দি ঘাটতে থাকবে, সাকিব অপু বিশ্বাস প্রশ্ন করবে, এগুলো যন্ত্রণায় আপনি চুপচাপ থাকেন। তো আমার ওই বিষয়গুলো হয় কি ভাই, আমি যার জন্য আমার কাজটা, আমি চাই না যে আজকে আপনি এত নাইসলি আমাকে ইন্ট্রোডিউস করাচ্ছেন যে একজন অভিনেত্রী, একজন নায়িকা, একজন হিরোইন, তো আমি আমার এই পরিচয়গুলো ছাপিয়ে আমি অন্য কোনো কিছুতে আমি আলোচনায় থাকতে চাই না। তো সামহাও হয়তো বা সোশ্যাল মিডিয়াতে আমি আমার কাজ রিলেটেড সব কিছু শেয়ার করছি, হয়তো শেহজাদের, আমার সন্তানকে নিয়ে দর্শকরা হয়তো কোনো কিছু দেখতে চায়, কোনো নাইস মেমোরিজ তখন হয়তো দিচ্ছি, বা আমার ইমোশনাল জায়গা থেকে মা ছেলের কোনো মুহূর্ত, যেটা আমরা যারা সেলিব্রিটি বা মিডিয়া রিলেটেড কাজ না করি, যারা বাইরে সাধারণ মানুষ, তারাও তো তাদের সন্তানকে দিয়ে দেয়। তো সেগুলো হয়তো আমার সোশ্যাল মিডিয়াতে কেউ খেয়াল করলে দেখবে, সেটা আমার অ্যাডমিনরা আছে, আমি আছি। বাট তার বাইরে যখনই কেউ ওই ধরনের অ্যাক্টগুলো করছে, আমি হয়তো রিয়্যাক্ট করছি, বাট রিয়্যাক্ট করলে তখন ওইটাকে আবার ফলো করে, আচ্ছা উনি তো এটা বলেছে, কিন্তু আমরা তাহলে কি প্র্যাকটিসটার মধ্য দিয়ে যাচ্ছি ভাইয়া, যে তোমাকে নিয়ে, বা অনেক সময় আছে অনেকে বলে আপু আপনি তো, আচ্ছা আপনি চুপ করে যান, বা আপনি এটাতে রিয়্যাক্ট করেন না, বা আচ্ছা ওরা তো, বা অনেকে যারা করছে তারা তাদের মতো, হ্যাঁ ঠিক আছে তারা তো এরকমই, বা আচ্ছা না অনেক সময় বা বলে যে আমি তো কারো নাম মেনশন করি, হ্যাঁ এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে আমরা তাহলে কোন প্র্যাকটিসটার মধ্য দিয়ে যাচ্ছি ভাইয়া, যে অলওয়েজ চুপ থাকাটাই কি আমাদের সমাধান? মানে অ্যাকচুয়ালি নট। যে আমরা সেই শিক্ষাটার মধ্য দিয়ে আমরা নিশ্চয়ই যাচ্ছি না, যে যে কেউ আমাকে নিয়ে একটা মিথ্যা কথা বললে, যে কেউ আমাকে নিয়ে একটা গুজব ছড়ালে, যে কেউ আমাকে নিয়ে একটা উস্কানিমূলক কোনো একটা স্ট্যাটাস দিলে, আমি সেটা প্রতিবাদ না করে আমি শুধু চুপই থাকবো। তো চুপ থাকাটাতে, যেমন একটা মিথ্যা যখন আপনি 100 বার শুনবেন ভাই, আপনার কাছে সত্য মনে হবে। আপনি যখন অলওয়েজ চুপ থাকবেন, তখন সবাই ভাববে নীরবতাই সম্মতির লক্ষণ। সো সেক্ষেত্রে হয়তো বা সামহাও সেই রিয়াকশনগুলো চলে আসে। কিন্তু ধরেন এই যে বারবার আপনার কথার সাথে আমি তুলে ধরি যে বারবার এই মিথ্যাগুলো যখন আপনাকে অ্যাটাক করা হয়, আপনি প্রথমে চুপচাপ ছিলেন, কিন্তু আপনার পরিবার বা যারা দূরে থাকে, আমি জানি না আপনার বোন কানাডা থাকে, ওর সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, যখন একসাথে কাজ করতো, সো বাইরে বা আত্মীয় স্বজন, সেগুলো তারা কিভাবে রিয়াক্ট করেন আসলে, যে আপনাকে প্রমাণই করতে হয়েছে বারবার, যে এবং প্রচার করা হয়েছে যে আপনি শাকিব খানের ঘর ভেঙে তছনছ করে দিয়েছেন। হ্যাঁ, মানে শাকিব খান একটা ছোট বাচ্চা, মানে সে একটা শিশু, তাকে এনে আমার লাইফে আমি জড়িয়েছি, মানে এটা কেউ কিছু জানে না, কোথাও কারো কিছু নেই, এবং এত বছর ধরে এটা চলছে, এটা তো অলমোস্ট 9-10 বছর ধরে ভাইয়া। সো সেখানে মানে এটা সম্ভব, এটা ইজ ইট পসিবল ভাই? 2024 সালে যখন এইগুলো কিছু গ্রুপ যখন এই জিনিসগুলো ছড়ায়, যে কোনো কিছু কেউ জানে না, এবং আমার সবচেয়ে কষ্ট লাগে কোথায় ভাইয়া, যে বরাবরই কোনো না সিচুয়েশানে একটা মেয়েকেই শুধু দায়ী করা হয়, যে খুব ইজিলি বলে ফেলা যায়, হ্যাঁ যে আচ্ছা ওর কারণে, এটা ওর কারণে। এবং আমাদের সমাজে আপনি সোশ্যাল মিডিয়াতেও যদি দেখেন ভাই, মেয়েদেরকে বুলিং করে বেশি। কেন একটা বিষয় ঘটলো, এবং আজকে আমি শুধুমাত্র একা নারী না, যে কোনো একটা ডিভোর্স মানুষকে আমি বিয়ে করেছি বা যার সাথে আমার বিয়ে হয়েছে, এটা বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক হচ্ছে, হলিউড ইন্ডাস্ট্রিতে হচ্ছে, ইন্ডাস্ট্রির বাইরে এত ডিভোর্স হচ্ছে ভাইয়া, সেটা আমার কারণে। মানে এটা কি সম্ভব? মানে এখানে কেন হচ্ছে? ডেফিনেটলি তাদের হয়তো আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, নানান কারণ থাকতে পারে। তো সেখান থেকে কোনো কারণে সেটা হয়েছে, এবং আমাকে খুব সহজেই ট্যাগলাইনটা দিয়ে দেওয়া হয়
যে ওনার কারণ ওই যে আমি যে হয়তো কথা বলছি না ভাইয়া, হয়তো আমি অ্যাভয়েড করে যাচ্ছি বা আমি আমার জায়গাটা ক্লিয়ার করছি না, বা হয়তো ইজিলি আমাকে বলে দেওয়া যাচ্ছে যে না ফাইন উনি তো এটা আমরা বললে এটা নিয়ে ওই যে তুরুপের তাসটা ইউজ করা যাবে। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছেন ভাই, সরি টু ইন্টারাপ্ট, যে আমার কাছের মানুষরা, আমার পরিবারের মানুষরা কিভাবে দেখেন। প্রথমত একটা বিষয় কি ভাই, আজকে আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলাম, আমার পরিবারের, আমার বড় বোনের, আমার দুলাভাইরা আমার সাথে 9 মাস কথা বলেনি। এটা আমি অনেক জায়গায় বলেছি, কারণ আমার ফ্যামিলিতে কেউ অভিনয় নেই, কেউ অ্যাক্টিংয়ে নেই। ডেফিনেটলি আমার পরিবারের, আমার বড় আপুরা বা আমরা তো 3 বোন 1 ভাই, প্রত্যেকের জায়গা থেকে কালচারাল একটা পরিবেশে আমরা বড় হয়েছি। আমার বড় বোন খুবই, মানে আমি একজন দর্শক হিসেবে বলবো যে আমি ওর গানের ফ্যান। এত ও বাংলাদেশ থাকলে বাংলাদেশ কাঁপাইতো, একদমই ভাইয়া, এক্স্যাক্টলি এত দারুণ করে সে গান গাইতেন, এবং তার সেই ও কিন্তু কোনো প্রকার মানে আছে না যে ওর কাজটা নিয়ে থাকতেন। প্লেব্যাকে এত সাকসেসফুলি ওর এত হিট সুপার হিট গান আছে, এবং অডিও ইন্ডাস্ট্রিতেও। আমার মেজো আপু সে তার হচ্ছে তার জায়গা থেকে সে ছোটবেলা থেকে স্পোর্টসের সাথে ইনভলভ ছিলেন, সে ব্যাংকার ছিলেন, সে হচ্ছে যে নিউজ প্রেজেন্টার ছিলেন, তার জায়গাতে সে এত স্টাবলিশড। এবং তারপর তো আমিও ছোটোবেলা থেকে ভাই নাচের সাথে ইনভলভ ছিলাম, স্কুলে নাচের কম্পিটিশন অ্যাটেন্ড করতাম। আমার ছোট ভাই ও দারুণ ভালো গিটার বাজায়, ও ভালো গান গায়, এবং কালচারাল ফ্যামিলিতেই আপনাদের বিলং। কিন্তু না ভাইয়া, যেটা হতো যে আমাদের ফ্যামিলিটা ওদিক থেকে কনজারভেটিভ ছিল, যে অ্যাক্টিংয়ের বিষয়টা কেন যেন মানে আছে না, যে আমরা একে তো আমার জন্ম বেড়ে ওঠা ঢাকাতেই, কিন্তু আমাদের হোম ডিস্ট্রিক্ট তো নোয়াখালীর মানুষরা এমনিতেই তো একটু কনজারভেটিভ থাকে। তো সেক্ষেত্রে তারা অভিনয়তে আমি যখন আসলাম, বা আমাকে যখন আমাদের টিম ওয়াইজ যখন সব কিছু প্ল্যান হলো, তখন সেটা তারা মানতে পারেনি। তারা বলছেন দরকার নেই, থাক বাদ দাও, কারণ আমরা এত নেম ফেম এত কিছু দরকার নেই, আমরা যেভাবে আছি ফাইন, আমরা আমাদের মতো করে, হ্যাঁ ঠিক আছে তুমি নিউজ পড়ছো, পড়াশোনা করছো, তুমি আমাদের ফ্যামিলি সবার ছোট, সো তোমাকে আমরা ওভাবেই দেখি। কারণ আমার বড় বোনেরা আমার হচ্ছে বড় ভাইয়ের মতো, এবং বড় ভাই বোনদের কাছে কিন্তু তার ছোট বোন বা ছোট ভাই বোনরা কিন্তু সন্তানের মতো থাকে। তো যখন আজকে এত বছর 7-8 বছর ধরে যখন আমাকে বিভিন্নভাবে বুলিং করা হচ্ছে ভাইয়া, এটা সাইবার বুলিং বলি, বা সেটা হচ্ছে যে নানানভাবে যখন আমাকে নিয়ে কোনো একটা কিছু গ্রুপ, যেগুলো আমি একদম বলতে পারবো ভাই, এগুলো হচ্ছে কিছু সিন্ডিকেট, যারা কিনা যাদের কোনো মানে সামনাসামনি আসলে কিন্তু এদের আমি জানি না এরা কি করবে, কিন্তু কিছু একদম কমন গ্রুপ যারা এটা সোশ্যাল মিডিয়াতে তাদেরকে বলাই হয়েছে যে আমাকে নিয়ে সারাক্ষণ নেগেটিভ একটা প্রচারণা করবে, বা কোনো একটা ভালো পোস্ট হলে, ভালো আমার গান গেলে, ভালো গেলে তারা নেগেটিভ কিছু থাকে ফেক আইডি বা তাদের গ্রুপিং, যে তারা নেগেটিভ কমেন্টগুলো করে। তো এত বছর ধরে হচ্ছে, আমার ফ্যামিলির কেউ কিন্তু কখনো কথা বলেনি, কারণ তারা প্রথমেই বলেছে যে তুমি এই জগৎটাতে এভাবে আসলে আমরা চাই না। তো যখন আমি ভাইয়া আস্তে আস্তে করে ভালো সিনেমা করছি, বা তাদেরকে আমি কনভিন্স করেছি, আমি তো স্রোতে গা ভাসিয়ে দিইনি, বা আমি তো আমার সেই রেসপেক্টটা রেখে আমি প্রত্যেকটা টিমের সাথে কাজ করছি। তো যখন তারা দেখলেন যে আসলে এভাবেই বিষয়গুলো তার ছোট বোনকে নিয়ে, বা এভাবে যখন কথা বলা হচ্ছে, এবং কিছুদিন আগে আমার বড় বোনকে নিয়ে, আমি যে আর্কাইভের কথা বললাম না, আর্কাইভটা দেখলে দেখা যাবে ভাইয়া, যদি খুঁজে সব কিছু সামনে আনা হয়, এবং আমি এটা চাই করা হোক, আমি এটা খুশিতে আমি প্রেজেন্ট থাকবো যে এই সমস্ত আর্কাইভগুলো আনা হোক, যে কারা প্রথম শুরু করে সবকিছু। আমি চাই ভাই এটা করা হোক। তো আমার আপুকে নিয়ে, আমার বড় আপুকে নিয়ে, মানে সে কিন্তু কোথাও কোনো সিনে নেই, আমার বড় বোনকে নিয়ে কোনো প্রোগ্রামে যে নানানভাবে কোনো ব্যক্তি, এবং সেটা অনেকে গেস করতে পারবে কারা বা কে, অন্যরকমভাবে কিছু কি বাজে কমেন্ট করছিল, কথা বলছিল, নানানভাবে হাসাহাসি করছিল। তো এটা তো আমার বোনেরা ডিজার্ভ করে না, বা আমিও তো ডিজার্ভ করি না। তো তখন আমার আপু দেখলো আমার তাদের ছোট বোনকে নিয়েও এমন হচ্ছে, এবং তারা কিন্তু বড় বোনরা কিন্তু সবসময় ভাই বোনদেরকে প্রোটেক্ট করতে চায়। তার জায়গা থেকেও তখন সে রেসপেক্টের জায়গায় এতদিন ধরে সে সাকসেসফুলি ইন্ডাস্ট্রিতে কাজ করলো, সেখানে তাকে নিয়েও ওপেনলি করা হচ্ছে, ওই যে আমরা যে রিয়্যাক্ট করি না, আমরা যে কথা বলি না। তো তখন আপু, সে যেহেতু বাংলাদেশে থাকে না এখন, সে বাংলাদেশে থাকলে ডেফিনেটলি সামনাসামনি কথা বলতো, এবং সামনে এসেই কথা বলতো। তো যেহেতু সে আসলে তো মার খাবে, সো হিউমিলেট করা হবে, এই ধরনের প্রকাশ্যে কি বাজেভাবে কথা হচ্ছে। তো সেখানে এখন কে মার খাবে না কি খাবে, সেটা তো ডেফিনেটলি সিচুয়েশন বলে দিত। আমি একটা ছোট প্রশ্ন যোগ করি, যে শুরুতে যেহেতু রিঅ্যাক্ট করেন না সেটা বলা হচ্ছে, কিন্তু কেউ বলছেন বা পুরো নিজে বলার চেষ্টা করছে যে নকল করে যেটা। আচ্ছা, আমি ওটাতে আসছি ভাইয়া। সো সেটা হচ্ছে, তো তখন আমার আপু এটা নিয়ে রিঅ্যাক্ট করছে, এবং ইটস ভেরি নর্মাল। আজকে যদি
কোনো বড় ভাই বোন যদি তার ছোট বোনদের ক্ষেত্রে বা ছোট ভাই বোনকে এভাবে যদি হিউমিলিয়েট করা হয়, বুলিং করা হয়, তারা যদি প্রোটেস্ট না করে, প্রোটেক্ট না করে, তাহলে আমি বলবো যে আসলে তারা মানে এটা কি অ্যাভয়েড করছে যে তাদের ভাই বোনদেরকে নিয়ে যা বলা হোক কোনো কিছু। তো সেটা আপুর জায়গা থেকে সেটা এক্সপ্রেস করেছে। কারণ আমার বোনদেরও তো, আমার বোনেরা যারা বাংলা ফিল্মে আমি আসা নিয়ে আমার সাথে কথা বলে নাই, তো তারা তো নিজেরাই তো বাংলা সিনেমা অনেক বছর ধরে দেখে না। আমার নিজের সিনেমাই তারা মানে পুরো সিনেমা দেখেনি এখন পর্যন্ত। তো অন্যান্য যারা কাজ করছে এখন এদেরকে তো চেনেও না ঠিক মতো। তো সেক্ষেত্রে আমার আপুরা যখন ইনফ্যাক্ট প্লেব্যাকও করেছে ভাইয়া, তারা কিন্তু স্টুডিওতে তাদের গানটা গিয়ে চলে যেত। আমার আপু শাবনুর আপুর সিনেমাতে গান গেয়েছে, ফেরদৌস ভাইয়ের সিনেমায় গান গেয়েছে, মান্না ভাইয়ের সিনেমায় গান গেয়েছে, এবং ওটা নিয়ে কথা হতো। অনেকে জানে না ভাইয়া, তার পোর্টফোলিওটা জানে না, তার ব্যাকগ্রাউন্ডটা জানে না। তো সেই জন্য হয়তো বা অনেক কিছু নিয়ে অনেক লাফালাফি করে। তো আমার কাছে এটা খুব আনফর্চুনেট লাগে যে আমাদের এখনকার সময়ে সম্মানটা কোথায় যাচ্ছে। এই যে কোনো কিছু একটা লিখে ফেলা, যে কোনো কিছু একটা বলে ফেলা, বরং আমার বড় আপু তো এরা যারা আমার জেনারেশনে কাজ করছে এখন, এদেরকে বরং শাসন করতে পারতেন বা বলতে পারে সে বড় বোন হিসেবে, সে তাদেরকে একটা চড়থাপ্পড় মারতে পারে সেটা বড় বোন হিসেবে। তো তারা যখন এই ধরনের কোনো একটা কিছু যখন বলে বা করে, তো সেটা আসলে আমার কাছে মনে হয় যে আমরা প্রচণ্ড অভিভাবকহীন হয়ে যাচ্ছি ভাইয়া। যার জন্য সেটা আমরা রাজ্জাক স্যারদের সময় বা ওই সময়টা বা শাবনুর আপুরা বা শাবানা ম্যামরা যখন কাজ করেছে, তখন না এই ধরনের এত অরাজকতা ছিল না যে কেউ যে কোনো কিছু একটা বলে ফেলবে। এবং আপনি যে পয়েন্টটা বললেন ভাই, এটা হয়তো প্রসঙ্গক্রমে এখন আসছে অনেক জায়গায়, খুবই স্বাভাবিক এটা জিজ্ঞেস করছে। না, এটা ইটস ভেরি নর্মাল ভাই। আমরা চাইলেও, কারণ অনেকেই চাই এটা ক্লিয়ার করতে। আমি হয়তো বেশ কিছু জায়গায় যখন কেউ জিজ্ঞেস করেছে আমি বলেওছি, একজন মা তো তার সন্তানের আবেগটা থেকে, মানে আমি এটা কিভাবে বলবো যে আমরা যারা মিডিয়াতে কাজ করি ভাই, আমাদের বাইরেও তো আরও মা আছে, কোটি কোটি মা আছে, তাদের জন্য তো তাদের সন্তানের আবেগটা সেম থাকে। এবং আপনি যে বলছেন যে একটা ভিডিওকে কেন্দ্র করে, একটা বাচ্চার একটা ভিডিও, বীর যখন 2020 সালে পৃথিবীতে আসে, তখন আমি ওর পৃথিবীতে আসা, ওর সেই ছবিগুলো, সেই ভিডিওগুলো যখন করেছি, তখন তো আমি জানতাম না যে কে উল্টোভাবে ভিডিও করে সামনে আনবে। আমি তো করেই ছিলাম যে আমি করোনাকালীন সময় আমার সন্তানকে নিয়ে যে একটা স্ট্রাগল করছি, আমি যে যুদ্ধটা করছি, আমার এই যুদ্ধের সাথে তো কোনো কিছুই কম্পেয়ার হয় না ভাই। আমি তো একা লড়েছি, এবং আমার সেই ইমোশনের জায়গা থেকে আমি ওটা রেখেইছিলাম। এত কষ্টের মধ্যে আমি ছোট ছোট মেমোরি করেছি যে যেন আমি বীর একটু বড় হলে ওকে দেখাতে পারি যে বাবা আমরা এই সময়টা এখানেই ছিলাম, বা আমেরিকাতে গেলেও জানে আমি ওকে ওই সিনগুলো দেখাতে পারি যে বাবা আমরা এই সময়টা এখানে, আমরা এই জায়গাটাতে স্ট্রাগল করেছি। তো সেখান থেকে আমি যে এই ছোট ছোট মেমোরিজগুলো, ক্লিপসগুলো আমি জমিয়ে রেখেছিলাম। আমি নিশ্চয়ই সব সন্তানের জন্মদিন যে প্রথম জন্মদিনই স্পেশাল হবে, বাকি সব জন্মদিন আমরা আমাদের মাদের কাছে স্পেশাল থাকবে না, তা তো না। তো আমি ওর প্রথম দ্বিতীয় জন্মদিনগুলো তো আমি ওকে সামনে আনতে পারিনি ভাইয়া। আমি যে জিনিসটা আনবো সামনে, ভিডিও বা কোনো কিছু ইমোশনের জায়গাটা, আমি তো সেটা পারিনি। তা আমি যখন কিছুদিন আগে ওর বার্থডে গেছে, হ্যাঁ হয়তো বা কেউ বলতে পারে যে তাদের ভিডিওর সাথে কোনো কিছু মিলেছে কিনা, বা এটা যদি এটা তো আমার অ্যাডমিনরাও অনেক কিছু ইনকর্পোরেট করে যে আপু আমরা একটা জিনিস, সেখানে কিন্তু কোনো একটা মায়ের আবেগ যে কথার টোনটা তো ভাই এটা নিশ্চয়ই ডিজে টোনে হবে না, হই হুল্লোড় করে হবে না, আমরা খুব সফট টোনেই কথা বলবো, যেহেতু আমরা সেই কষ্টটা তখন ফিল করছি, সেভাবেই আমরা বলবো। স্ক্রিপ্ট হুবহু মিলে যাওয়া যেসব এবং কোথায় স্ক্রিপ্ট মিলেছে ভাইয়া? সে কি করোনার সময় যুদ্ধ করেছে? আমি তো করোনার যে ব্যাপারগুলো এনেছি, শুধু শুভ জন্মদিন বাবা বা তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, এটা তো আমরা জন্মদিনে প্রত্যেকটা সন্তানকেই বলি। এবং এখানে স্ক্রিপ্টিংয়ের তো কিছু নাই। এখানে হচ্ছে আমরা যখন সে স্ট্রাগলটা দেখিয়েছি, বা ওর এখানে অনেকগুলো বছর আমরা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত দেখিয়েছি, এই বছরগুলো তো অন্য কারো ভিডিওতে দেখেনি। বা ওর করোনা, মানে এখানে কি, মানে খুব কমন কিছু জিনিস মিলবে, যেটা হচ্ছে যে সেটা মাদের ক্ষেত্রে। এবং যদি মিলেও থাকে ভাইয়া কোনো কিছু, সেটা যদি আজকে ও যদি আমার সন্তানটাকে উইশ করেও যদি বলতো, এটা কিন্তু খুব সুন্দর হতে পারতো সিচুয়েশনটা, যে ওর জন্মদিনে আচ্ছা ও তো একজন মা, বা যার কথা আমরা বলছি। কিন্তু এই বৈরিতার কারণ কি? আপনি এবং ও আচ্ছা ভাইয়া, হোয়াট ইজ শরীফুল রাজ নাকি চয়নিকা চৌধুরীর সাথে আপনি বেশি ইন্টিমেট এখন? আচ্ছা, প্রথমেই যদি আসি তানভীর ভাই, চয়নিকা আপুর সাথে আমার গত 2-3 বছর ধরে কাজ হচ্ছে। প্রহেলিকা রিলিজ হয়েছে গত বছর, তারও 1 বছর আগে থেকে আমরা শুটিং করছি।
তারও 6 মাস আগে থেকে আমাদের স্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা, আমরা বসছি, জয়নিক আপু ছবি পোস্ট করছে, মানে অলমোস্ট 2-2.5 বছরের একটা জার্নি। এটা তো এই সময় এসে রিয়্যাক্ট করার কিছু নাই। এবং আপু হচ্ছে সেই একটা প্রোগ্রামে গিয়েছে, সেখানে যে আমাদের কিন্তু বাইরে কিন্তু কোনো আড্ডা কখনোই হয় না। আমরা একটা প্রোগ্রামে গিয়েছি, ওখানে যে আমাদের দেখা হয়েছে, এবং যদি একজন ডিরেক্টর আর্টিস্টের কথা হয়, যদি আমি তাকে সে রেসপেক্টটা করি আপুকে, যদি উনি আমাকে খুব ভালোবাসে অ্যাজ অ্যান আর্টিস্ট, ছোট বোন হিসেবেও যদি আদর করে, সেটা কারো কেন মানে প্রবলেম হবে?